স্টোরি ম্যানিয়া ক্লাব ক্লাসিক ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে আজ আপনারা শুনবেন ভালোবাসার মরশুমে ভালোবাসার গল্প মন ফেরেরি মনের 7ম পর্ব। পূর্ব পর্বে আমরা শুনেছি শারণ্য মেডিকেল ক্যাম্প সেরে কিছুদিনের ছুটিতে আছে। সে অদ্রিজাদের বাড়িতে যায় মায়ের কথা রাখতে। সেখানে রাঘববাবুর কথাই সে তাদের বিয়ের প্রস্তাবে সম্মতি জানায়। তারপর তারা যায় অদ্রিজাদের বনেদি বাড়ি ঘুরতে। সেখানে রাগিনী দেবী অদ্রিজার ফোনে সুরেশবাবুর ফটো দেখে চিনতে পেরে অদ্রিজাকে কিছু প্রশ্ন করে। সব শুনে তিনি উত্তেজিত হয়ে বাড়ির দিকে রওনা দেন, আর পিছু পিছু আসে অদ্রিজা আর শারণ্য। এদিকে রাগিনী দেবী অধীর আগ্রহে অপেক্ষা করছেন অপূর্ণ প্রেমের পূর্ণতা পাওয়ার জন্য, আর অপরদিকে আমাদের দুই কপতি মেতে রয়েছে তাদের ঝগড়া আর খুনছুটিতে। এমন সময় গাড়ি থামিয়ে অদ্রিজার সাইডের কাঁচ নামিয়ে শারণ্য মেডিকেল শপ থেকে কিছু ওষুধ নেয়। সেই সময় শারণ্যকে ওর দিকে এগিয়ে আসতে দেখে কিছু বুঝতে না পেরে অদ্রিজা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর গল্পের সূত্রধার তুহিনের সাথে শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। শারণ্য অদ্রিজার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি হলো, ভয় পেলে বুঝি? অদ্রিজা লজ্জায় মুখ অন্যদিকে রেখেই ঘাবড়ানো গলায় বলল, কেন ভয় পাবো কেন? আপনি বাঘ না ভাল্লুক? শারণ্য মুচকি হেসে বলল, সে তো দেখতেই পাচ্ছি, ভয় পেয়েছো কি পাওনি। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছেন। কি ডিল হলো বলুন তো? নো ওয়ে ম্যাডাম, আপনার ওরকম ডিলে তো আমি অন্তত জীবনেও রাজি হব না। আর যদিও বা হই, ফুচকা খাওয়ার জন্য তো একদমই নয়। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে চলুন বাড়িতে, আমি আন্টিকে গিয়ে সবটা বলবো। ও হ্যালো, ভয় দেখাচ্ছ বুঝি? ভেবে নিন তাই। আচ্ছা, ফুচকাই খেতে হবে না, মানে অন্য কিছু খেলে হবে না? নো, ফুচকা মানে ফুচকাই খেতে হবে। না মানে দেখো না, যদি একটু চেঞ্জ করা যায়। মানে তুমি ফুচকা খেতেই পারো, বাট আমি খাবো না। না না, এরকম করলে হবে না। আপনি খাবেন, হ্যাঁ কি না? এইরকমই ব্ল্যাকমেল করবে তাই তো? অদ্রিজা মুচকি হেসে বলল, হ্যাঁ। ঠিক আছে, খাবো, বাট একটা কি দুটো, এর বেশি কিন্তু নয়। ওকে, ডান, দুটো খেলেই হবে। কিন্তু তোমার তো পেটে ব্যথা করছিল একটু আগে, এর উপর ওসব খেলে কিন্তু আরও পেটে ব্যথা করবে। তখন কি হবে শুনি? ও কিছু হবে না, চলুন তাড়াতাড়ি। আর হ্যাঁ, একটা ভালো দোকান দেখে দাঁড়াবেন কিন্তু। আচ্ছা, কোথায় যাব তুমি বলো? ওই তো আপনাদের বাড়ির কাছে যিনি বসেন, সেখানেই চলুন। কেন? এই তো রবীন্দ্র সরোবরের কাছে এতগুলো দোকান আছে, এখান থেকেই তো খেয়ে নিলে হয়। দূর, আমি আমার বন্ধুদের সাথে এখানে অনেকবার খেয়েছি, একদম জঘন্য বানায়। বাবা, সব জায়গাতেই ট্রাই করা হয়ে গেছে দেখছি তাহলে। এক সেকেন্ড, বন্ধু মানে কে কে? এই আপনি এত সন্দেহবাজ কেন বলুন তো? বন্ধু মানে আমার বান্ধবীদের কথা বলছি। হ্যাঁ, তো সেটা তো ভালো করেও বলা যেত, এরকমভাবে কে বলে? ভালো করেই তো বললাম। যাকে, চলুন এসে গেছি। আপনি গাড়িটা পার্ক করে আসুন, আমি ততক্ষণ দোকানে চললাম। বলেই শারণ্য গাড়ি দাঁড় করাতেই ও তাড়াতাড়ি নেমে দোকানে গিয়ে ঢুকলো। তারপর চেঁচিয়ে বলল, কি হলো, আসবেন তো? শারণ্য আর কিছু না ভেবে গাড়িটা পার্ক করে দোকানে এসে দাঁড়ায়। অদ্রিজা দোকানদারের উদ্দেশ্যে বলে, কাকু, একটু বেশি করে ঝাল দেবে তো? কথাটা শুনে শারণ্য বাধা দিয়ে বলে, না না, বেশি ঝাল দিতে হবে না, অল্প দিলেই হবে। ফুচকা খাওয়া শেষ করে গাড়িতে এসে বসে অদ্রিজা, আর এদিকে শারণ্য টাকা পেমেন্ট করে এসে গাড়িটা স্টার্ট দেয়। এখান থেকে আর কিছুটা গেলেই ওদের বাড়ি, তাই আস্তে আস্তে গাড়ি চালাতে থাকে। হঠাৎ অদ্রিজা ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, দেখলেন তো, আপনাকে ফুচকা খাইয়েই ছাড়লাম। শারণ্য ওর দিকে আর চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, তো ব্ল্যাকমেল করেই তো খাইয়েছো, এমনিতে তো তুমি খাওয়াতে পারতে না। অদ্রিজা হেসে বলল, খাইয়েছি তো, এটাই বড় কথা। আর হ্যাঁ, এখন থেকে আমি যা যা বলবো, আমার সব উইশ আপনাকে পূরণ করতে হবে। শারণ্য ওর দিকে তাকিয়ে মজার সুরে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই আজ হয়েছে বলে যে বারবার এমনটাই হবে, এটা ভেবে শুধু শুধু নিজেকে কষ্ট দিও না অদ্রিজা।
নয়তো আন্টিকে আমি সব বলে দেব। তখনই শারণ্য ওর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, এখন যা ইচ্ছা করছো করো, বাট একবার বিয়েটা হোক, দিন দেখবে কিভাবে মজা দেখাবো তোমায়। বিয়ে? আর আপনাকে? একদমই নয়। আপনার সাথে বিয়ে করার থেকে একটা বাঁদরকে বিয়ে করাও না অনেক ভালো। শারণ্য হঠাৎ ব্রেক মেরে বলল, এই কি বললে? আমি বাঁদর? ঠিক আছে, নামো গাড়ি থেকে, জলদি নামো। কেন গাড়ি থেকে নামবো কেন? আরে নামো আগে, তারপর বলছি। অদ্রিজা গাড়ি থেকে নামতেই ও গাড়িটা স্টার্ট দিয়ে আস্তে আস্তে যেতে যেতে বলল, এই যে বাঁদরের গাড়িতে আপনাকে যেতে হবে না, আপনি বরং হেঁটে হেঁটেই আসুন, কেমন? বলেই জোরে গাড়ি চালিয়ে চলে আসে বাড়িতে। এদিকে অদ্রিজার আগে মাটিতে পা ঠুকে হাঁটতে থাকে। শারণ্য বাড়ি ফিরতেই তনিমা দেবী বলে ওঠে, এই অদ্রিজা কই? তোকে বললাম যে ওকে নিয়ে আসতে সঙ্গে করে। আসছে ও। ও, বলেই নিজের কাজে মন দেন উনি। এদিকে শারণ্য নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতেই তনিমা দেবী বললেন, হ্যাঁ রে, অদ্রিজা কই? তুই বললি আসছে। শারণ্য অবাক হয়ে বলল, ও এখনো আসেনি? আসলে কি দেখতে পেতিস না? ও তো এখনো আসেনি। আচ্ছা, তুই আর ও একসাথে আসিসনি? শারণ্য একটা ঢোক গিলে বলল, হ্যাঁ এসেছি তো, কিন্তু সামনে ওই একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছিল ওর সাথে, তাই ওকে সুবীরবাবুর বাড়ির সামনেই তো নামিয়ে দিয়ে এলাম, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা। তনিমা দেবী রেগে গিয়ে বললেন, কথা কাটাকাটি হয়েছে বলে তুই ওকে গাড়ি থেকে নামিয়ে দিবি? তোর একটুও লজ্জা করলো না, তাই না? আর ও যে আমাকে বানর বললো সেবেলা। তনিমা দেবী মুচকি হেসে বলল, হ্যাঁ, তো বাঁদরকে বাঁদর বলেছে, তাতে সমস্যা কি? মম তুমিও? হ্যাঁ, আমিও। এখন দেখ তাড়াতাড়ি ও কোথায় গেল। ওকে না নিয়ে যদি ফিরিস তবে আর বাড়িতে ঢুকতে দেব না। ও, তার মানে তুমি এখন থেকে ওর হয়েই কথা বলবে, তাই তো? হ্যাঁ বলবো। কত কষ্ট করে এমন একটা কিউট বৌমা পেয়েছি, এখন তাড়াতাড়ি যা, নয়তো খুন্তি দিয়ে পিটাবো তোকে। এখন মনে হচ্ছে তুমি আদৌ আমার মা তো? তনিমা দেবী মুচকি হেসে বললেন, না, তোর সৎ মা আমি। তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা যা তাড়াতাড়ি। শারণ্য যেতে যেতে বলল, আরে যাচ্ছি তো। শারণ্য তাড়াতাড়ি বেরিয়ে কিছুটা এগিয়ে দেখল কোথাও অদ্রিজা নেই। হঠাৎ কি মনে হতে পকেট থেকে ফোনটা বের করে অদ্রিজাকে কল করে, কিন্তু ফোনটা সুইচ অফ শুনে বেশ ভয় পেয়ে যায় শারণ্য। তাই আবারও গাড়িটা বের করে অদ্রিজাদের বাড়ির দিকে এগিয়ে যায়। পথে একবার গিনি দেবীকে ফোন করে জিজ্ঞাসাও করে যে অদ্রিজা বাড়িতে গিয়েছে কিনা, কিন্তু গিনি দেবী বললেন যে না, ও এখনো বাড়িতে ফেরেনি। তাই জোরে গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর শারণ্য যখন অদ্রিজার বাড়ির সামনে এসে পৌঁছয়, তখন দেখে অদ্রিজা সবে মাত্র ট্যাক্সি থেকে নামছে। ও তাড়াতাড়ি গাড়িটা পার্ক করে ওদের বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু ততক্ষণে অদ্রিজা বাড়ির ভেতরে ঢুকে গেছে। ও বেল বাজাতেই গিনি দেবী দরজা খুলে বললেন, শারণ্য তুমি? এসো এসো, ভেতরে এসো। শারণ্য ভেতরে ঢুকে বলল, আন্টি, ও কোথায় গেল? কে, অদ্রি? ও তো রুমে চলে গেল। আচ্ছা, কিছু কি হয়েছে বাবা? না আন্টি, ও কিছু না। আচ্ছা আন্টি, বলছি আমি একটু রুমে যেতে পারি? একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আবার জিজ্ঞেস করার কি আছে, যাও যাও। শারণ্য তাড়াতাড়ি অদ্রিজার রুমের দিকে এগিয়ে যায়। এদিকে রাগিনী দেবী কিচেনে সবজি কাটছিলেন। উনি তাড়াতাড়ি বললেন, কি হয়েছে গো বৌদি? গিনি দেবী কিছু একটা ভেবে মুচকি হেসে বললেন, নিশ্চয়ই এদের মধ্যে কিছু একটা হয়েছে। একটু আগেই তো দেখলি অদ্রি ওর সঙ্গে ওদের বাড়িতে গেল, আবার ওর কি হয়েছে, একা একা আবার বাড়িও চলে এলো। পেছন পেছন আবার শারণ্যও এসেছে। কিছু তো একটা হয়েছে, বুঝতেই পারছিস। রাগিনী দেবী হেসে বললেন, মনে হয় অদ্রি রাগ করে চলে এসেছে, আর শারণ্য এসেছে ওর রাগ ভাঙাতে। বলেই আবারও হাসতে লাগলেন রাগিনী দেবী। এদিকে গিনি দেবী মুচকি হেসে বললেন, এটা ভুলে যেও না, তোমার উনিও গোসা করে আছে, দেখবো তেনার রাগটা তুমি কিভাবে ভাঙাও। ওটাই তো ভাবছি বৌদি। এদিকে শারণ্য অদ্রিজার রুমে ঢুকে দেখল
ও বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, আর শারণ্য হঠাৎ করে রুমে চলে আসায় অদ্রিজা ভয় পেয়ে যায়। শারণ্য বলে, কি হলো এটা? তুমি চলে এলে কেন হঠাৎ? অদ্রিজা ফোন ঘাঁটতে থাকে, কিন্তু মুখে কোনো কথা বলে না। তা দেখে শারণ্য আবারও বলে, কি হলো? আমি তো কিছু বলছি। তার আগে আপনি বলুন, আমার রুমে ঢোকার আগে নক করেছেন? না, করিনি, কারণ নক করার প্রয়োজন বোধ করিনি তাই। আপনার নিশ্চয়ই নক করা উচিত ছিল, কারণ একটু আগেই একটা ইনসিডেন্ট ঘটে গেছে, আর আপনি সেটা জানেন। হ্যাঁ জানি, বাট তবুও প্রয়োজন বোধ করিনি। কেন জানতে পারি? আর তাছাড়া বউয়ের রুমে ঢুকতে গেলে কারোর পারমিশন লাগে নাকি? দেখুন, এই সব আজে বাজে কথা একদম বলবেন না। আপনি কি করে ভাবলেন, হ্যাঁ, যে এত কিছুর পরেও আমি আপনাকে বিয়ে করব? শারণ্য মুচকি হেসে বলল, সে তুমি যাই বলো না কেন, আমি কিন্তু তোমাকেই বিয়ে করব, আর তারপর তোমায় বিদেশে চালান করে দেবো। অদ্রিজা আর চোখে তাকিয়ে বলল, দেখুন, এই সব কথা বন্ধ করুন। আপনার স্বপ্ন জীবনেও পূরণ হবে না। আচ্ছা, সে না হয় পরে দেখা যাবে। এখন বলো তো, হঠাৎ করে ফিরে এলে কেন? আমার ইচ্ছে আমি চলে এসেছি, তাতে আপনার কি? আমার অনেক কিছু, কারণ তোমার আন্টি আমায় বলেছে তোমায় না নিয়ে গেলে আমাকে উনি আবার বাড়িতে ঢুকতে দেবেন না। হ্যাঁ, তো এতে আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমার সাথে যাবে। যাব না। আমি জানি তোমার রাগ হয়েছে, ওই জন্য তুমি যাবে না বলছো, তাই তো? আচ্ছা বাবা, সরি। অদ্রিজা চুপ করে থাকে। আরে সরি বললাম তো, এবার অন্তত চলো। না। আচ্ছা বলছি তো সরি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না, আর কখনো আমি তোমায় নামিয়ে দেবো না, ওকে? অদ্রিজা চুপ করে থাকে। তা দেখে ও বলে, কি হলো, এবার তাড়াতাড়ি চলো, ওদিকে তোমার পিসোরাও চলে এসেছে হয়তো। অদ্রিজা মুখ ফুলিয়ে বলে, আমি যাব না। এতবার সরি বললাম তাও তুমি যাবে না? তার মানে তুমি চাও তোমার আন্টি আমাকে বাড়িতে ঢুকতে না দিক, তাই তো? বেশ হবে তখন, আমি কিছুতেই যাব না। আমি কিন্তু লাস্ট বার বলছি তোমায়, যাবে হ্যাঁ কি না? না। শারণ্য চলে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু সে দরজা দিয়ে বেরিয়ে না গিয়ে দরজাটি লক করতে থাকে। তা দেখে অদ্রিজা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলল, এই, আপনি দরজা লক করছেন কেন? আমার ইচ্ছা তাই। দেখুন, তাড়াতাড়ি দরজাটা খুলুন, আমি বাইরে যাব। মম যদি চলে আসে তাহলে খুব খারাপ ভাববে। তো আমি কি করব? বলেই এক পা করে এগিয়ে যেতে থাকে অদ্রিজার দিকে, আর অদ্রিজা তো ভয়ে পেছনে যেতে শুরু করেছে। শারণ্য মুচকি হেসে বলল, এখনো বলছি, যাবে কিনা বলো আমার সাথে। অদ্রিজা পেছোতে পেছোতে বলল, দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। শারণ্য ওর দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ, তো তুমি তো বাধ্য করলে আমাকে এমনটা করতে। অদ্রিজা কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিন্তু চেঁচিয়ে মমকে ডাকবো। হ্যাঁ, তো ডাকো মমকে। অদ্রিজা পেছোতে পেছোতে বুক সেলফে পিঠ ঠেকে গেছে ওর। ব্যাস, শারণ্য ততক্ষণে ওরে একদম কাছে চলে এসেছে। অদ্রিজা আবারও কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, এবার কিন্তু আমি সত্যি সত্যি চেঁচাবো। শারণ্য ওর মাথার দুপাশে বুক সেলফে হাত রেখে বলল, হ্যাঁ, তো সত্যি সত্যিই ডাকো, প্রবলেম নেই। শারণ্য ওর এত কাছে থাকায় ততক্ষণে ওর হাত পা কাঁপতে শুরু করেছে। কাউকে চেঁচিয়ে ডাকার ক্ষমতা যেন সে হারিয়ে ফেলেছে। শারণ্য মুচকি হেসে ওর ঠোঁট দুটো অদ্রিজার ঠোঁটের দিকে এগোতেই অদ্রিজা চোখটা বন্ধ করে নিল। আচ্ছা ঠিক আছে, আমি যাব। সত্যিই যাবে তো? অদ্রিজা চোখ বন্ধ রেখেই বলল, হ্যাঁ যাব। শারণ্য দেখে অদ্রিজার গোলাপি ঠোঁটটা তীর তীর করে কাঁপছে। তা দেখে যেন এক নিঃশ্বায় ডুবে যায় শারণ্য, আর নিজেকে সংযত করতে পারে না। নিজের ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দেয় ওর ঠোঁটে। অদ্রিজা তখন লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাস, এটাই তো চেয়েছিলাম, নায়িকা এখন হাবুডুবু খাচ্ছে নায়কের প্রেমে। কিন্তু ও বুঝতেই পারছে না এটা সত্যি না মিথ্যে। পরক্ষণেই চোখ খুলে শারণ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম খুলে বাইরে বেরিয়ে যায়। এদিকে শারণ্য মুচকি হেসে ওর রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে।
এসে অদ্রিজাকে কোথাও দেখতে পায় না, তাই কি মনে হতে ছাদে চলে যায়। গিয়ে দেখে অদ্রিজা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সারানো মুচকি হেসে পেছন থেকে বলল, এবার কিন্তু এই বাঁদরকেই বিয়ে করতে হবে, কিচ্ছু করার নেই এছাড়া। অদ্রিজা লজ্জায় চুপ করে দাঁড়িয়ে থাকে। সারানো মুচকি হেসে আবার বলে, কই ম্যাডাম, এবার তো চলো, আমার কিন্তু এবার লেট হচ্ছে। আর তুমি বলেছো কিন্তু তুমি আমার সাথে যাবে, এবার যদি না বলো তাহলে বুঝতেই পারছো। অদ্রিজা লজ্জায় আস্তে আস্তে বলে, আপনি যান, আমি আসছি। সারণ্য নিচে এসে গিনিদেবীকে বলে বেরিয়ে গাড়িতে ওয়েট করতে থাকে। এদিকে অদ্রিজা লজ্জায় মনে মনে ভাবে, ওনাকে সত্যিই চেনা দায়। একটু আগেই আমার সাথে এত ঝগড়া করলো, আর এখন উফ ভগবান, কি যে আছে ওনার মনে উনিই জানেন। ভাবতে ভাবতে অদ্রিজা নিচে এসে ওর মাকে বলে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে দেখে সারণ্য গাড়িতে বসে হর্ন দিচ্ছে। ও তাড়াতাড়ি গাড়িতে উঠে বসতেই সারণ্য গাড়ি স্টার্ট দিল। অদ্রিজা লজ্জায় অন্যদিকে মুখ করে বসে আছে, একবারও সারণ্যর দিকে তাকাচ্ছে না। সারণ্য মুচকি হেসে বলল, কি হলো, তাকাচ্ছ না যে আমার দিকে? অদ্রিজা লজ্জায় মুখ ঘুরিয়ে রেখে চুপ করে রইল। তা দেখে সারণ্য আবারও হেসে বলল, একটু আগেই তো কত বড় বড় কথা বলছিলে, আমাকে ব্ল্যাকমেল করছিলে, আর এখন চুপ করে আছো যে? অদ্রিজা আলতো করে জবাব দিল, তাই বলে ভুলে যাবেন না যে ডিলটার কথা আমি ভুলে গেছি। ও আচ্ছা, তার মানে লজ্জায় লজ্জায় তুমি এখনো চুপ করে আছো, তাই তো? অদ্রিজা কোনো কথা বলে না। সারণ্য মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, কিন্তু তোমাকে একটা কথা বলবার ছিল। বিকেলে তোমার পিপি আর মম ড্যাড আমাদের বাড়িতে আসার আগে আমরা কিন্তু একটু বেরোবো, রেডি হয়ে থেকো। আমি আপনার সাথে কোথাও যাব না, শুনেছেন? দেখো, ভালো কথাই বলছি, শুনছো না? তাহলে কি খারাপভাবে বোঝাবো? আর তাছাড়া এখন আমার কাছে কিন্তু অনেক এক্সট্রা অ্যাডভান্টেজও আছে। এখন তোমার মম ড্যাড পিপি কেউ কিন্তু এখানে নেই, ভেবে দেখো। অদ্রিজা আবারও লজ্জায় চুপ করে থাকে। সারণ্য ওর দিকে তাকিয়ে ওর অবস্থা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। শেষে বলে, কি বললাম মনে রেখো কিন্তু। সারণ্য গাড়িটা ওদের বাড়ির সামনে আনতেই দেখে আগে থেকেই একটা গাড়ি ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও গাড়িটা দাঁড় করাতেই অদ্রিজা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। এদিকে ওর কাণ্ড দেখে সারণ্য হেসে ফেলে। অতঃপর গাড়িটা পার্ক করে বাড়ির মধ্যে ঢোকে। ততক্ষণে তনিমা দেবী সুরেশবাবু আর ওনার মায়ের অতিথি আপ্যায়ন শুরু করে দিয়েছেন। ওনারা সোফাতেই বসেছিলেন। হঠাৎ অদ্রিজা ঢুকতে সুরেশবাবু বলে ওঠে, আরে এইটা সেই মেয়েটা না? তনিমা দেবী হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ দাদা, সেই মেয়েটা। আর আপনাদের তো বলাই হয়নি, এটা আমার মিষ্টি বৌমা। বাহ, এ তো খুব ভালো খবর। সেই মুহূর্তে সারণ্য ওখানে এসে দাঁড়িয়েছে। তনিমা দেবীর কথায় দুজনে দুজনের দিকে তাকায়। অদ্রিজা লজ্জার সাথে মুখটা নামিয়ে নেয়। আর সারণ্য সে কথা ঘোরানোর জন্য বলে, সুরেশবাবু কেমন আছেন, ভালো আছেন তো? আচ্ছা, এখানে পৌঁছতে আপনাদের কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, ভালো আছি। আর এখানে আসতে আমাদের কোনো সমস্যা হয়নি। বাবু, তুই চলে এসেছিস? তাহলে ওনাদের সাথে গল্প কর, আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তখনই তপতী দেবী অর্থাৎ সুরেশবাবুর মা বললেন, চলো আমিও তোমার সাথে যাই। আরে মাসিমা, আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন? আপনি বসুন, আমি সামলে নেব। না না, আমার এরকম বসে থাকতে একদম ভালো লাগে না, আমিও বরং তোমার সাথেই যাই। বলেই সোফা থেকে উঠে এগিয়ে গেলেন। সুরেশবাবু হেসে বললেন, হ্যাঁ, এরকমই দিদি, বাড়িতেও এক ফোঁটা বসেন না, সব সময় খালি কাজ আর কাজ। আচ্ছা চলুন তাহলে। ওনারা রান্নাঘরে চলে গেলেন। এদিকে সারণ্য সোফায় বসে বলল, আচ্ছা বলুন, ওখানকার কি খবর? সুরেশবাবু বললেন, এমনি তো কোনো প্রবলেম নেই, কিন্তু সামান্য একটু ক্ষতি হয়ে গেছে, ওই জন্য আপাতত ওটা পুরোটাই বন্ধ। আন্টি শরীর ভালো আছে? হ্যাঁ আছে, ভালোই। বাহ। এভাবেই গল্পে গল্পে কেটে যায় সারা দুপুর।
খাওয়া দাওয়া সেরে সবাই তখন ব্যস্ত একটু বিশ্রাম নিতে। সারানো ব্যালকনিতে বসে সিগারেটের শুক টান দিচ্ছিল। ওটা শেষ করে ফোনটা তুলে অদ্রিজাকে মেসেজ করে, কিন্তু অদ্রিজা মেসেজটা দেখেও কোনো রিপ্লাই করে না। সারানো ফোনটা রেখে প্রথমে রেডি হয়ে নেয়, তারপর রুম থেকে বেরিয়ে তনিমা দেবীর রুমের দিকে যায়, যেখানে তনিমা দেবী, অদ্রিজা এবং তপতী দেবী রয়েছেন। আর সুরেশবাবু সম্ভবত অতিরিক্ত জার্নি করে আসায় অন্য রুমে ঘুমাচ্ছেন। সারানো রুমের বাইরে থেকে বলল, মম, ও মম। তনিমা দেবী ভেতর থেকে জবাব দেন, এই কি হয়েছে, ডাকছিস কেন? সারানো একটু ইতস্তত করে বলে, বলছি যে অদ্রিজা এখানে আছে তো? হ্যাঁ আছে তো, কেন তুই কি কিছু বলবি? আয় ভেতরে আয়। না না, আমি আর যাব না, তুমি অদ্রিজাকে বলো আমি ডাকছি। আমাকে আর বলতে হবে না, ও শুনতে পেয়েছে। তুই যা, ও আসছে। হ্যাঁ, আমি ওয়েট করছি, ওকে বলো। বলেই চলে গেল। তনিমা দেবী ফিসফিস করে অদ্রিজাকে বললেন, এই কি বললো শুনলি? যা, ও ডাকছে তো। অদ্রিজা মুখটা একটু ভেঙচিয়ে বলল, উফ, তুমিও না আন্টি, কতবার করে তোমাকে বললাম যে বলো অদ্রিজা ঘুমোচ্ছে, তা না, উনি সব সত্যি কথা বলে দিলেন। তনিমা দেবী মুচকি হেসে বললেন, কেন রে, আমি মিথ্যে কথা বলতে যাব কেন? হ্যাঁ সেই তো, কত সত্যি বলো তুমি, তাই না? এখন যাই, দেখি কি হয়েছে। তনিমা দেবী হেসে বললেন, হ্যাঁ, দেখে আয়। অদ্রিজার ইচ্ছে না থাকার সত্ত্বেও দরজা খুলে গুটি গুটি পায়ে বাইরে আসতেই দেখল সারান্ন সোফায় বসে ফোন ঘাঁটছে। ও কিছুটা না বলে ওখানে গিয়ে দাঁড়ায়। সারান্ন ফোন থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়ে বলে, এই যে কতবার মেসেজ করলাম বলো তো তোমায়, রিপ্লাই দিলে না কেন? অদ্রিজা কাঁপা কাঁপা গলায় বলল, আমি দেখিনি। দেখোনি নাকি দেখেও রিপ্লাই দাওনি, কোনটা? অদ্রিজা চুপ করে থাকে। আচ্ছা যাই হোক, তোমাকে যেটা বলেছিলাম মনে আছে তো? এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, বেরোবো এবার। অদ্রিজা এবার সাহস করে বলল, কেন, কোথায় যাব? সারান্ন মুচকি হেসে বলল, ওটা সিক্রেট। না, আগে বলুন কোথায় যাবেন, নয়তো আমি যাব না। আরে বাবা, তোমার পিপি আর পিসোর জন্য কিছু সারপ্রাইজ রেডি করতে হবে তো, এই জন্য তো কিছু কেনাকাটাও করতে হবে। চলো চলো। ও, বাট আপনার মুখ দেখে আমার বিশ্বাস হচ্ছে না। সারান্ন মুচকি হেসেই বলল, বিশ্বাস হোক বা না হোক, যেতে বলেছি চুপচাপ যাবে, এত প্রশ্ন কেন করো বলো তো? আপনি বললেই কি যেতে হবে নাকি? হ্যাঁ, মনে করো তাই। অদ্রিজা ওর দিকে আঙুল তুলে বলল, এই দেখুন। এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি সকালের কথা কোনোভাবে ভুলে যাচ্ছ? না তাহলে তুমি বলো তো, আমি মনে করিয়ে দিই একবার। অদ্রিজা সঙ্গে সঙ্গে আঙুলটা নামিয়ে একটা ঢোক গেলে বলল, দেখুন, সব সময় আমাকে ভয় দেখাবেন না। আমি কিন্তু আন্টিকে সব বলে দেব যে আপনি আমার সাথে কি কি করেছেন। সারান্ন হেসে বলল, হ্যাঁ তো তুমি বলতেই পারো, আমি তো আর অন্য কোনো মেয়েকে কিস করিনি, আমি তোমার উডবিকে কিস করেছি। সো আমার তো এখানে কোনো ভুল বলে কিছু মনে হচ্ছে না। দেখুন, বারবার এই সব কথা বলবেন না। বাই দ্য ওয়ে, তুমি একটু বেশি কথা বলছো না? সব কিছু ভুলে যেও না কিন্তু। অদ্রিজা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সারান্ন বলে উঠল, আর অন্য কোনো কথা নয়, যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো। যাব না, আপনি যান। সারান্ন মুচকি হেসে বলল, তাহলে কি অন্য একটা ট্রেলার দেখালে ভালো হয়? আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আন্টিকে গিয়ে সব বলে দেব। হ্যাঁ তো তুমি বলতেই পারো, আমি তোমায় বললাম তো যে তোমার যাকে ইচ্ছা তুমি তাকেই বলো, নো প্রবলেম। ছাড়ুন তো, আপনার সাথে বকার কোনো ইচ্ছে নেই আমার। আমি আন্টির রুমে গেলাম। ও কথাটা বলে চলে যাওয়ার জন্য ঘুরতেই সারান্ন তাড়াতাড়ি উঠে ওর হাতটা ধরে বলল, কি হলো, চলে যাচ্ছ কেন? তোমায় তো আমি বললাম রেডি হয়ে নিতে। অদ্রিজার চোখ বড় বড় করে সারান্নর দিকে তাকিয়ে বলল, উফ, আপনি হাত ছাড়ুন, আমি তো বললাম যাব না। আপনি কোথায় যাচ্ছেন যান না। দেখো, আমি তোমায় এত ভালো করে বলছি, তাতে তোমার মাথায় ঢুকছে না, কিন্তু যখন খারাপভাবে বলবো তখন তোমার ভালো লাগবে তো। দেখুন,
শারণ্য ওকে আর বলতে না দিয়ে বলল, তুমি শুধু একবার বলো যাবে হ্যাঁ কি না, তারপর আমি দেখে নিচ্ছি কি করতে পারি। অদ্রিজা একটা ঢোক গিলে মনে মনে ভেবে দেখল এভাবে শারণ্যর হাত থেকে রেহাই নেই। তাই কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা ঠিক আছে, যাব। শারণ্য মুচকি হেসে বলল, এই তো গুড গার্ল, দেখলে কি সুন্দর রাজি হয়ে গেলে তুমি। অদ্রিজা মুখ ভেঙচে রেডি হতে চলে গেল। এদিকে শারণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি বের করতে চলে গেল। অদ্রিজা মুখে ঝুঁকে অল্প জল দিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর হালকা রেডি হয়ে বেরিয়ে গেল। যেটা পরে ও এসেছিল ওটাই পরে গেল অদ্রিজা, কারণ সে এক্সট্রা কোনো ড্রেসই আনেনি। অদ্রিজা বেরোতেই দেখল শারণ্য গাড়ি বের করে ওয়েট করছে ওর জন্য। ও মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসল, তারপর আস্তে আস্তে এগিয়ে গাড়িতে গিয়ে বসল। শারণ্য একবার ওর দিকে তাকিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। অপরদিকে ব্যালকনি থেকে তনিমা দেবী ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলে গেল। কলকাতার মেল লাইন ধরে ছুটে চলেছে শারণ্যর গাড়ি, কিন্তু এদিকে অদ্রিজা বুঝতেই পারছে না যে ওকে কোথায় নিয়ে যাচ্ছে শারণ্য। ওর মনে বারবার কৌতূহল জন্মালেও লজ্জায় আর জিজ্ঞাসা করার মতো সাহস প্রকাশ করছে না সে। ওদের গাড়িটা যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে পাস করছে তখন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে অদ্রিজা বলেই উঠল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? শারণ্য মুচকি হেসে বলল, না 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 না, ওটা বলা যাবে না, টপ সিক্রেট। বাট তুমি গেস করতে পারো। আমাকে আবার কিডন্যাপ করে বিক্রি করে দেবার মতলব নেই তো আপনার? হ্যাঁ ঠিক ধরেছ, বলুন না প্লিজ। ফুচকা খেতে যাচ্ছি তোমাকে নিয়ে। দেখুন, মজা করা বন্ধ করুন আর সত্যি সত্যি বলুন কোথায় নিয়ে যাচ্ছেন। আরে বাবা, যখন যাব তখন তো দেখবে, এখন কিছু বলতে পারবো না। আমার কিন্তু ভয় করছে এবার। আচ্ছা একটা কথা বলি, আমার সাথে আছো মানে রিল্যাক্সে থাকতে পারো, এইটুকু বিশ্বাস তো আমাকে করা যেতেই পারে, তাই না? অদ্রিজা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার আপনাকে একদম বিশ্বাস হয় না, খুব দুষ্ট লোক আপনি। শারণ্য গাড়ি চালাতে চালাতেই হেসে ওর দিকে তাকিয়ে বলল, কেন তুমি ভয় পাও বুঝি আমাকে? অদ্রিজা চুপ করে থাকে। তা দেখে শারণ্য আবার বলে, কি হলো বলো? অদ্রিজা মিনমিনে গলায় বলল, আপনার মতো শয়তান আর খারুস লোককে না সবাই ভয় পাবে। আচ্ছা আমাকে কোন দিক দিয়ে শয়তান বলে মনে হয় তোমার? জানি না। শারণ্য গাড়িটা বাঁদিকে ঘোরাতেই অদ্রিজা বাইরে তাকিয়ে দেখল, এটা তো গঙ্গা, এখানে কেন এসেছি আমরা? শারণ্য গাড়ি চালাতে চালাতে বলল, হাওয়া খেতে। বলুন না কোথায় যাচ্ছি আমরা? শারণ্য গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে বলল, চলো আমরা চলে এসেছি, নামো এবার। অদ্রিজা গাড়ি থেকে নেমে দেখল এটা প্রিন্সেপ ঘাট। আনন্দে মনটা খুশি হয়ে গেলেও শারণ্যকে গাড়ি থেকে নামতে দেখে সেটা আর প্রকাশ করল না ও। শারণ্য গাড়ি থেকে নেমে ওর দিকে এগিয়ে এসে ওর হাতটা ধরে বলল, চলো। শারণ্য হঠাৎ করে ওর হাতটা ধরতেই অদ্রিজা কিছুটা লজ্জায় আর কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে হাঁটতে থাকে। শারণ্য ওর হাত ধরে ঘাটের কাছে নিয়ে আসে, অতঃপর ওর হাতটা ছেড়ে দিয়ে বলে, বসো এখানে। অদ্রিজা ওর কথা শুনে শান্ত মেয়ের মতো বসে পড়ে। পাশে শারণ্যও বসে। পাশের বিদ্যাসাগর সেতু আর গঙ্গার ধারের ঘাটটি যেন বহুদিনের প্রেমময় জীবনধারাকে জানান দিচ্ছে। সে যেন এক অন্যরকম পরিবেশ। অদ্রিজা তো খুশিতে আত্মহারা, কিন্তু পাশে শারণ্য বসে থাকায় সেই খুশিটাকে প্রকাশ করার সাহস হচ্ছে না ওর। শারণ্য নিজেও অদ্রিজার অবস্থা বুঝতে পারছে, কিন্তু কিছু বলছে না, শুধু মুচকে মুচকে হেসে চলেছে। হঠাৎ শারণ্য উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তুমি এখানে ওয়েট করো, আমি এক্ষুনি আসবো। অদ্রিজা অবাক হয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আমি এক্ষুনি আসছি, তুমি এখানে বসো। অদ্রিজা আর কিছু বলে না, মনে মনে ভাবতে থাকে কিছুক্ষণ অন্তত এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করা যাবে। শারণ্য ওকে রেখে রাস্তার কাছের ফুলের দোকানে চলে যায়। সেখানে গিয়ে টকটকে লাল রঙের কয়েকটা গোলাপ ফুল কিনে নেয়।
তারপর দূর থেকে তাকিয়ে অদ্রিজাকে দেখতে থাকে। ওর সাহস হচ্ছে না অদ্রিজার কাছে যাওয়ার। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর মনটাকে শান্ত করেও তারপর ধীরে ধীরে এগিয়ে যায় ওর দিকে। ফুলটা পিছনে রেখে অদ্রিজার পাশে এসে বসে। অদ্রিজা ওর দিকে তাকিয়ে বলে, কোথায় গিয়েছিলেন আপনি? এত লেট হলো যে? শারণ্য একটু ঘাবড়ে গিয়ে বলে, গিয়েছিলাম একটা দরকারে। আচ্ছা, তো এখানে আমরা কি করতে এসেছি সেটা জানতে পারি কি? কেন, ভালো লাগছে না বুঝি এখানে? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে এখানে এসে, কিন্তু আপনি তো শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসবেন না। কেন, এমনি এমনি আমি আনতে পারি না? মনে তো হয় না। এমনিতেও কারোর জন্য সময় আছে আপনার? হ্যাঁ, সে না হয় নেই, বাট তুমি যে একটু স্পেশাল। আরে বস, কেস তো বেশ জটিল হয়ে উঠেছে। অদ্রিজা চোখ বড় বড় করে শারণ্যর দিকে তাকিয়ে বলল, আমি স্পেশাল? বাট ওয়াই? আচ্ছা ওসব ছাড়ো, তোমাকে একটা কথা বলার আছে। বলুন। শারণ্য একটু আমতা আমতা করে বলল, না মানে কিভাবে বলবো ঠিক ভেবে পাচ্ছি না। সোজাসুজি বলুন, কি বলবেন? বলবো? বললাম তো বলুন। এই লজ্জা করছে তো। অদ্রিজা অবাক হয়ে বলল, কি এমন বলবেন আপনি? শারণ্য পিছন থেকে হাতটা ঘুরিয়ে গোলাপের তোড়াটা অদ্রিজার সামনে ধরে বলল, আগে এটা নাও, দেন আমি বলছি। অদ্রিজা লজ্জায় পড়ে গেছে। ও ভাবতে পারেনি শারণ্য হঠাৎ করে ওকে একটা গোলাপের তোড়া এনে দেবে। কি হলো, নাও এটা। অদ্রিজা ওর হাত থেকে গোলাপের তোড়াটা নিয়ে ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। শারণ্য নিজে কিছুটা লজ্জা পেলেও কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে বলে, দেখো, প্রথমেই বলি আমি ওরকম হিরোদের স্টাইলে প্রপোজ করতে পারি না। আসলে কখনো এমন সিচুয়েশন আসেনি তো, তাই। এদিকে অদ্রিজা তো অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ও বিশ্বাসই করতে পারছে না যে এইরকম একটা মানুষ ওকে প্রপোজ করতে পারে। এদিকে অদ্রিজাকে চুপ থাকতে দেখে শারণ্য আবার বলতে শুরু করে, তোমাকে কতটা গুছিয়ে বলতে পারছি জানি না, বাট তবুও বলি। দেখো, তোমার সাথে পরিচয় আমার সেই প্রথম দিনে। বললে হয়তো বিশ্বাস করবে না, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিনই যেন তোমার দু চোখের মায়ায় পড়ে গিয়েছিলাম। শুধুমাত্র অতীতের কথা ভেবে বারবার নিজেকে সংযত করেছি। হ্যাঁ, এরপর তোমার সাথে আমার মতের অনেক অমিল হয়েছে, অনেক খুনসুটি ঝগড়াও হয়েছে, অনেক ঠুকুঠুকিও হয়েছে, কিন্তু বিশ্বাস করো কখনোই আমি সেগুলোকে সিরিয়াসভাবে নিইনি। আর সত্যি বলতে এই প্রেম ভালোবাসার প্রতি অনেক আগেই আমার বিশ্বাস হারিয়ে গিয়েছিল। যাকে বিশ্বাস করে বাঁচতে চেয়েছিলাম সেই যেন সময়ের সাথে সাথে বদলে গেল। তাই এরপর আর ইচ্ছে জাগেনি আমার নিজেকে নিয়ে ভাবার। কিন্তু তোমাকে দেখলে আমি যেন নিজেকে ঠিক রাখতে পারিনি। আজও তোমার ওই দু চোখের দিকে তাকিয়ে আমি যেন সব কিছু ভুলে যাই। নইলে কি কখনো ভেবেছিলাম যে এইসব ফুচকা আমি জীবনেও খাবো? কিন্তু কি হলো জানি না, তোমার কয়েকবার বলাতেই আমি রাজি হয়ে গেলাম। আর যদি সিগারেট খাওয়ার কথা বলো তো ওটা আমার মম আগে থেকেই জানে। অদ্রিজা এক দৃষ্টি শারণ্যর দিকে তাকিয়ে থাকে। ও আজ বাকরুদ্ধ। শারণ্য আবার বলতে শুরু করে, জানি না বিশ্বাস করবে কিনা, কিন্তু সত্যি আমি তোমার দুষ্টুমি আর চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই তোমার সাথে একটা নতুন সংসার শুরু করতে। আমি চাই তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে। তোমার বিশ্বাস আর ভরসার একমাত্র সঙ্গী হতে চাই আমি। দেবে কি আমাকে সেই অধিকার, অদ্রি? সেই প্রথম দেখা, আজ ভালো লাগা মিলেমিশে একাকার হয়েছে। সেই প্রথম দেখা, আজ ভালো লাগা মিলেমিশে একাকার হয়েছে। নতুন করে মন বাঁচতে চেয়েছে।
La 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 মুখ হয়ে মন কথা বলেছে, মনের দেশে মন ফেরি করেছে। মুখ হয়ে মন কথা বলেছে, মনের দেশে মন ফেরি করেছে। মন ফেরারি মন ফেরারি মন মন ফেরারি মন মন ফেরারি এদিকে অদ্রিজা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ও একভাবে শারণ্যর কথাগুলো শুনে চলেছে। অদ্রিজা কোনো উত্তর দিচ্ছে না দেখে শারণ্য বলে, কি হলো, কিছু তো বলো অদ্রি। অদ্রিজা এখনো ঘোরের মধ্যে আছে, তাই সে চুপ করে আছে। শারণ্য আবার বলে, অদ্রি। শারণ্যর ডাকে অদ্রিজার সম্বিত ফেরে। ও মুখে বলে, আমি এতক্ষণ কি বললাম শোনোনি? শুনেছি। তো কিছু তো বলো। আমি তো ভাবছি অন্য কথা। ভাবছি যে আপনার মতো একটা খারুস লোক হঠাৎ করে কিভাবে এতটা রোম্যান্টিক হয়ে গেল। আচ্ছা, কোন দিক দিয়ে আমাকে খারুস বলে মনে হয় তোমার, বলো তো? খারুসই তো আপনি। ওই যে সব সময় আমাকে বকাঝকা করেন। হ্যাঁ, তো তুমি দুষ্টুমি করো বলেই তো আমি ওরকম করি, বলো। আমি কি বাচ্চা নাকি, হ্যাঁ, যে দুষ্টুমি করব? শারণ্য মুচকি হেসে বলল, হ্যাঁ, আমার কাছে তো বাচ্চাই। দেখেছেন তো, আপনি আবার আমাকে ওরকম বলছেন। আচ্ছা, সরি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনো আমার অ্যান্সার পেলাম না। অ্যান্সার তো আমার দেবার কথা নয়। আমি কেন দেব? আমি তো তোমাকে কথাটা বলেছি, তাই তোমাকেই তো অ্যান্সারটা দেওয়ার কথা, তাই না? অদ্রিজা মুচকি হেসে বলল, হ্যাঁ, কথাটা আপনি অবভিয়াসলি আমাকেই বলেছেন, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না। তাহলে আমি কেন উত্তর দেব? দূর, আমি কখন এমনটা বললাম? বলেছেনই তো, একটু আগেই তো বললেন যে আপনি আমার দুষ্টুমি আর চঞ্চলতাকে ভালোবাসেন। সো তাদেরকেই জিজ্ঞেস করুন অ্যান্সারটা। আরে দূর, আমি তো তোমাকেই ভালোবাসি, সত্যি বলছি। ওগুলো তো এমনি বলেছি। সত্যি তো? সত্যি। হ্যাঁ, শুধু এটা বলেছিলাম যে আমি ওরকম হিরোদের স্টাইলে প্রপোজ করতে পারি না। ওটা প্রবলেম নেই, পরে আমি ঠিক আদায় করে নেব। এখনও কিন্তু আমি আমার অ্যান্সার পেলাম না। আচ্ছা, আপনার বলা শেষ, এবার আমি বলি। বলো। প্রথমেই বলে রাখি, আমার চোখের মায়ায় যখন পড়েছেন তখন চোখ দুটো যেন শুধু আমার দিকেই থাকে। বাই এনি চান্স যদি চোখ দুটো অন্য কোনো মেয়ের দিকে যায়, তাহলে আপনার খবর আছে। আর দ্বিতীয়ত, কোন পেতনি আপনার লাইফে ছিল আমি জানি না, তবে ইন ফিউচার আপনার মুখে ওর কথা যেন আর না শুনি। আর তৃতীয়ত, পরে একদিন হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করতে হবে। শুনেছেন? এই তুমি কি আমায় থ্রেট দিলে? ভেবে নিন তাই। তবে এখনো আমার কথা শেষ হয়নি। দেখুন, শুধু আপনিই নন, আপনার সাথে ঝগড়া করতে করতে কখন যে আমিও আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি জানি না। তাই আজ যখন আপনি নিজে থেকে আপনার মনের কথাগুলো আমাকে বললেন, তখন আমিও আর কিছু লুকিয়ে রাখবো না। আমি না সব সময় চাইতাম আমার লাইফে এমন একজন মানুষ আসুক যে আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে, কিছু করলে আমাকে শাসন করবে, বকবে, আবার পরে কাছেও টেনে নেবে, আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করবে।
ফাইনালি আমি তেমন কাউকে পেয়ে গেছি। আজ আমি খুব খুশি। আমি সত্যি কখনো ভাবিনি আমার স্বপ্ন সত্যি হবে। শেষে শুধু একটা কথাই বলবো, আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? অদ্রিজার চোখ ছলছল করে ওঠে। ধুর, কখনো হবে না এমনটা। কথাটা বলেই অদ্রিজার মাথাটা নিজের বুকের কাছে টেনে নেয় সারণ্য, আর পরম যত্নে হাত বুলিয়ে দিতে থাকে। অদ্রিজা ও সারণ্যের এই আদরের স্পর্শ অনুভব করতে থাকে। হঠাৎ সারণ্য বলে ওঠে, বুঝলে, একটা জিনিস না খুব মিস্টেক হচ্ছে। অদ্রিজা সারণ্যের বুকে মুখ গুজে রেখেই বলল, কি? এই আপনি বলাটা এবার প্লিজ বন্ধ করো। অদ্রিজা সোজা হয়ে বসে বলল, তাহলে কি বলবো? সারণ্য মুচকি হেসে বলল, কেন, নাম ধরে ডাকবে? না, পারবো না, টাইম লাগবে আমার। না, কোনো টাইম লাগবে না, মুখে তো শুধু ডাকবে, এতে কিছু হবে না। পারবো না এত তাড়াতাড়ি আপনি থেকে নাম ধরে ডাকতে। হ্যাঁ, তুমিটা বলা যেতে পারে। হ্যাঁ, প্রবলেম নেই, বাট আমি কিন্তু আপনি বললে সাড়া দেব না, আর যদি নাম ধরে ডাকো তো সাড়া দিতে পারি। এখনো সব ছাড়ুন, চলুন ফুচকা খাবো। এই আজকেই লাস্ট কিন্তু, এরপর আর খাবো না। অদ্রিজা উঠে দাঁড়িয়ে বলল, সে পরে দেখা যাবে, এখন আসুন তাড়াতাড়ি। বলেই ফুচকার দোকানের দিকে এগিয়ে গেল। আর এদিকে সারণ্য মনের মধ্যে একরাশ ভালো লাগা নিয়ে অদ্রিজার পিছু পিছু গেল। শুনছিলেন আকাশ নস্করের কলমে লেখা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এক রোমান্টিক গল্প, মন ফেরারি মনের ৭ম পর্ব। বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, আফসানা, রূপা, সুস্মিতা, শ্বেতা, অমৃতা এবং সুপ্রভাত। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।